হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। হসপিটালের ভেতরে গমগমে পরিবেশ, ডাক্তাররা রোগীদের নিয়ে ব্যস্ত, কেউ কেউ আবার স্ট্রেচারে করে নতুন নতুন রোগীদের দ্রুত ভেতরে নিয়ে যাচ্ছেন। ওটির সামনে একটি ব্রেঞ্চে বসে আছে অরি। থেকে থেকে ফোপাতে ফোপাতে কাঁদছে মেয়েটা। শারীন এক হাতে অরিকে জড়িয়ে ধরে তাকে শান্ত করার চেষ্টা করছে, তবে অরি যেন থামবার পাত্রী নয়। সে বারবার শারীনের হাতটা মুখে চেপে ধরে কেঁদেই চলেছে। শারীন এক দৃষ্টিতে বইয়ের এই কান্না দেখছে। অরির কান্না তার কাছে কেমন অসহ্য ঠেকছে। বাবার জন্য তার কেন যেন একটুও খারাপ লাগছে না। ডাক্তার কিছুক্ষণ আগেই এসে জানিয়েছে আয়শার মৃধা অতিরিক্ত মানসিক চাপ সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করেছেন। তাকে আপাতত আইসিইউতে শিফট করা হয়েছে। পরিস্থিতি এখন আগের থেকে কিছুটা আশঙ্কা মুক্ত। শারীনের ধারণা বাবার এই মানসিক চাপের একমাত্র কারণ জেবা। হয়তো কাল রাতে বলা শারীনের কথাগুলো ওনার মনে বেশ ভালোই প্রভাব ফেলেছে। বউ ডিভোর্স দিবে শুনে লোকটা নিজেকে সামলাতে না পেরে হার্ট অ্যাটাক করেছে। একবার বলবে বউ মানে না, আবার সেই বউয়ের জন্যই মরতে বসবে। এদের এই প্রেমের নাটক দেখলে বাঁচে না শারীন। আহা, শারীনের কত ইচ্ছে ছিল আজ ছুটির দিনে বউটাকে নিয়ে একটু ঘুরতে বের হবে, কিন্তু কোথায় আছে না, অতি সুখ কপালে সয় না। ঠিক সেটাই ঘটলো তার সাথে। হুট করে বাপটা হার্ট অ্যাটাক করে বসলো। তার ওপর আবার শ্বশুরের শোকে কেঁদে কেটে বউটাও নাজেহাল অবস্থা। মনে মনে জেবার উপর চরম ক্রুদ্ধ হলো শারীন। মেয়েটা বিয়ের আগে এত ভালোবাসা দেখালো, অথচ বিয়ের পরেই সব ভালোবাসা ফুরুত। এটাই একটা স্থায়ী ব্যবস্থা আজ শারীন করেই ছাড়বে। এত ঝামেলা আর সহ্য হচ্ছে না তার। ইতিমধ্যেই আঞ্জুমান শেখের কাছে আয়শার মৃধার খবর পৌঁছে দেয়া হয়েছে। ভদ্রমহিলা সদ্য ভাই হারিয়েছেন, তবুও আয়শার মৃধার খবর শুনে তিনি দ্রুত আসছেন বলে জানিয়েছেন। যেবার বর্তমানে তাদের বাড়িতেই রয়েছে। স্বামীর অসুস্থতার কথা শুনে মেয়েটা আসবে কিনা তা নিয়ে সন্দেহ শারীমের। তবে যদি আসে, শারীম আজ ছাড়বে না একে। উচিত একটা শিক্ষা দিয়েই জন্মের ডিভোর্স ছুটাবে মেয়ের। হঠাৎ শারীমের কানে কান্নার উচ্চ শব্দ ভেসে এলো। সে মাথা উঁচু করতেই দেখতে পেল রুবাব মৃধা শাড়ির আঁচলে মুখ গুজে কাঁদতে কাঁদতে দৌড়ে আসছে এদিকটাই। ভাবনাটা এমন যে তার ভাই আর বেঁচে নেই। পাশে আন্ত্রা মৃধাও আসছেন, তার চোখেও পানি দেখা যাচ্ছে। এসব দেখে শারীমের মেজাজ চড়ে গেল। এই ধরনের পারিবারিক ফালতু মেলোড্রামা তার কখনোই পছন্দ ছিল না। নিজের মনে বিড়বিড় করে উঠল শারীম, আল্লাহ, তুমি আমাকে এদের সহ্য করার মতো ধৈর্য দাও। রুবাব মৃধা এসে অরির সামনের জায়গাটায় বসলেন, আর তার পাশেই আন্তরা মৃধা। হসপিটালের এই অংশটি সাধারণ ওয়ার্ড বয়গুলো থেকে সম্পূর্ণ আলাদা ও নিঝুম। মূলত ভিআইপি রোগীদের জন্যই বরাদ্দ এই বিশেষ এরিয়া। ঠিক তখনই হসপিটালে হন্তদন্ত হয়ে প্রবেশ করলেন আঞ্জুমান শেখ। সঙ্গে দেখা গেল জেবাকেও। মেয়েটির পরনে টিয়া রঙের একটু থ্রি পিস, চুলগুলো কিছুটা উস্কো খুস্কো, ফোলা ফোলা চোখ দুটো জানান দিচ্ছে মেয়েটা কেঁদেছে। চোখের নিচে স্পষ্ট ডার্ক সার্কেল। শারীমের নজর জেবার উপর গিয়ে পড়ল। অরি এতক্ষণ কাঁদছিল, এবার কান্না থামিয়ে তাদের দিকে তাকালো। আঞ্জুমান বেগম চিন্তিত গলায় জানতে চাইলেন আয়শান ভাইয়ের অবস্থা এখন কেমন। উপস্থিত কেউই নিশ্চিত করে কিছু বলতে পারল না, কারণ তারা মাত্রই এসেছে। অরিয়ার শারীম আগে থেকেই ছিল দেখে আন্তরা মৃধা শারীমকে জিজ্ঞেস করলেন, তোমার বাবার অবস্থা এখন কেমন? শারীম জবাব দিল, আগের চেয়ে কিছুটা ভালো, এখন বিপদমুক্ত। কথাটা শুনে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল জেবা। এতক্ষণ দম বন্ধ হয়ে আসছিল মেয়েটার। যখনই শুনতে পেরেছে আয়শার মৃধা হার্ট অ্যাটাক করেছে, তখন থেকেই যেন নিঃশ্বাসটা আটকে ছিল মেয়ের। আঞ্জুমান বেগমকে কোনো রকম তাড়া দিয়ে এখানে নিয়ে এসেছে। এদিকে আন্তরা মৃধা আবার শারীমকে প্রশ্ন করলেন, ডাক্তার কি কিছু বলেছেন তোমার বাবার হার্ট অ্যাটাকের কারণ সম্পর্কে? শারীম গম্ভীর মুখে উত্তর দিল, অতিরিক্ত মেন্টাল স্ট্রেস। যেবা অবাক হলো, মানসিক চাপের কারণে লোকটা হার্ট অ্যাটাক হতে পারে শুনে। এমন কী ধরনের মানসিক চাপ ছিল তার, যার কারণে ওনার হার্ট অ্যাটাকের মতো মারাত্মক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হলো?
জেবা থাকাকালীন তো লোকটাকে সেই রকম কোনো চাপে থাকতে দেখেনি, তাহলে হুট করে আবার কি এমন হলো? সকালেই আয়ুষার মৃধা হসপিটালে ভর্তি করানো হয়েছিল। এখন প্রায় সন্ধ্যা। সারাদিন ধরে হসপিটালে কেবল সারিম আর অরি ছিল। অবশ্য সকালে আন্ত্রা মৃধা একবার এসেছিলেন, তবে বিশেষ জরুরি কাজের কথা বলে উনি আবার চলেও যান। আয়ুষার মৃধার জ্ঞান ফেরেনি দেখে অরি বাড়ি যেতে রাজি হয়নি। সারিম তাকে বাড়ি ফিরিয়ে বিশ্রাম নিতে বললেও সে বাবাকে ছেড়ে যেতে নারাজ। অগত্যা সারিম সকাল থেকেই এখানে বসে বসে বউকে পাহারা দিচ্ছে। এমন সময় আইসিইউ থেকে চিকিৎসক ও নার্স বেরিয়ে এলেন। তারা কিছুক্ষণ আগেই আয়শার মৃধার শারীরিক অবস্থা পরীক্ষা করতে ভেতরে গিয়েছিলেন। ডাক্তার সবার সামনে এসে দাঁড়ালেন এবং বললেন, রোগীর জ্ঞান ফিরেছে, তাকে কেবিনে শিফট করা হয়েছে। আপনারা চাইলে এখন দেখা করতে পারেন, তবে খেয়াল রাখবেন রোগী যেন কোনোভাবেই মানসিক চাপে না পড়ে। ওনার সামনে কোনো বিশৃঙ্খলা বা হট্টগোল করা একদমই চলবে না, এতে মস্তিষ্কে অতিরিক্ত চাপ পড়বে, আবারও বড় ধরনের কার্ডিয়াক অ্যাটাক বা স্ট্রোক হওয়ার আশঙ্কা থেকে যায়। আন্তরা মৃধা এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, রোগীর বর্তমান শারীরিক অবস্থা কেমন? আমরা ওনাকে কবে বাড়ি নিয়ে যেতে পারবো? ডাক্তার জানালেন, ওনার প্রাথমিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল, তবে পূর্ণাঙ্গ শারীরিক উন্নতির জন্য ওনাকে আরও কিছুদিন হসপিটালে নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে। এরপর শারীরিক পরিস্থিতি দেখে আমরা ছাড়পত্র দেব। কথা শেষ করে ডক্টর চলে গেলেন। ডক্টর যেতেই আন্ত্রা মৃধা আর রুবাব মৃধা দুজনে একসাথে আয়শার মৃধার সঙ্গে দেখা করতে কেবিনের ভেতরে প্রবেশ করলেন। ভেতরে আয়শার মৃধা বেডে শুয়ে আছেন চোখ বন্ধ করে। এমন সময় রুবাব ছুটে এসে ওনাকে ওই অবস্থাতেই জড়িয়ে ধরেন। হুট করেই জড়িয়ে ধরায় চোখ মেলে তাকান আয়শার মৃধা। দেখতে পান রুবাব মৃধা ওনাকে ধরে কাঁদছেন। বোনকে এভাবে কাঁদতে দেখে আয়শার মৃধা ক্যানোলা পরা বাম হাতে তাকে জড়িয়ে ধরে বলে উঠলেন, রুবাব, স্টপ ক্রাইং, আই অ্যাম ওকে না? রুবাব মৃধা ওই অবস্থাতেই জড়িয়ে ধরে বলল, একদম মিথ্যে বলবে না তুমি। কতটা ঠিক আছো তা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। সুফিয়ানের মতো তুমিও কি আমাদের ছেড়ে চলে যেতে চাচ্ছ? ডাক্তার বললেন তুমি মানসিক চাপ সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করেছো। বলো, কিসের এত মানসিক চাপ তোমার? হ্যাঁ? আয়শার মৃধা বোনকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, ডাক্তার মিথ্যে বলেছেন, আমি একদম ঠিক আছি, কিছু হয়নি আমার। আন্তারা মৃধার ও চোখে জল। তিনি পাশ থেকে বলে উঠলেন, কতটা ঠিক আছো তা তো দেখাই যাচ্ছে। জানো তোমার এই অবস্থা দেখে আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। আজ যদি তোমার কিছু হয়ে যেত তবে আমার কি হতো ভেবে দেখেছো একবার? আয়শান মৃধা এদের আবেগের নাটক দেখে অতিষ্ঠ হয়ে উঠেছেন। বিরক্তি এসে ভর করেছে ওনার ওপর। এই মুহূর্তে চোখের সামনে এদের কাউকেই দেখতে ইচ্ছে করছে না ওনার। দু চোখ শুধু সেই হাঁটুর বয়সী মেয়েটাকে খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা, মেয়েটা ওনার অসুস্থতার খবর জেনেও দেখতে এলো না একবার? এতটা পাষাণ হয়ে গেল মেয়েটা, আর হবেই না বা কেন? এখন যে সেই রমণীর মনে অন্য কারো বসবাস। ওনার মতো বয়স্ক পুরুষের কিছুতে মেয়েটার কী বা আসে যায়? থাকুক মেয়েটা তার পছন্দের পুরুষকে নিয়ে। আয়শান মৃধা আর কিছুই বললেন না তাকে। মনে মনে শুধু দোয়া করবেন মেয়েটা যেন বড় একটা ছ্যাঁকা খায়। যার কাছেই মন দিতে যাক না কেন, যেন শেষ পর্যন্ত এই আয়শান মৃধা নামক পুরুষটাই তার একমাত্র আশ্রয় হয়ে দাঁড়ায়। তখন তিনি মানা করবেন না, জেবাকে নিজের কাছেই রেখে দিবেন। জোর করে ধরে এনে বেঁধে রাখার বয়স ওনার নেই এখন, থাকলে উনি সেটাই করতেন। ঠিক তখনই কেবিনে প্রবেশ করলেন আঞ্জুমান বেগম, অরি ও সারিম। জেবা তাদের সাথে ভেতরে আসেনি। লোকটাকে কাল থাপ্পড় মারার বিষয়টা নিয়ে ভেতরে ভেতরে এখনো ওর প্রচণ্ড অপরাধ বোধ কাজ করছে। পরিস্থিতি যাই হোক, এভাবে নিজের থেকে বয়সে বড় মানুষ এর গায়ে হাত তোলাটা একদমই বেয়াদবি মনে হচ্ছে ওর কাছে। তাই আর কখনোই লোকটার মুখোমুখি হতে চায় না জেবা। সে শুধু ওনার শারীরিক অবস্থা কেমন তা জানতেই হাসপাতালে এসেছে। আয়েশার মৃধা আঞ্জুমান বেগমকে দেখে আশার আলো পেলেন, ভাবলেন ওনার সঙ্গে হয়তো জেবাও এসেছে। কিন্তু চারিপাশে কিছুক্ষণ নজর বুলিয়ে কাউকে দেখতে না পেয়ে আবারও হতাশ হলেন। এবার ওনার ধারণা ভুল প্রমাণিত হলো, মেয়েটা ওনাকে দেখতে আসেনি। আঞ্জুমান বেগম এগিয়ে এসে আরিশান মৃধার শারীরিক অবস্থা টুকটাক খোঁজ খবর নিলেন। আরিশান মৃধা অগত্য সবার কথার উত্তর দিলেন। অরি সারিমের পাশে দাঁড়িয়ে ছিল।
আরিশান মৃধাকে সুস্থ দেখে মেয়েটা নিশ্চিত হয়ে স্বস্তি বোধ করলো। আরিশান মৃধা অরির দিকে তাকালেন, এরপর মুখের গাম্ভীর্য ভাবটা সরিয়ে আদর মাখা ইশারায় অরিকে কাছে ডাকলেন। বাবার ইশারা পেয়ে অরি প্রফুল্ল মুখে ওনার দিকে এগিয়ে গেল। আরিশান মৃধা অরিকে এক হাতে জড়িয়ে ধরে কপালে চুমু খেলেন। এত সব বিরক্তির মাঝে অরি যেন এই মুহূর্তে ওনার এক টুকরো সুখ। শারীন তাদের দিকে তাকিয়ে মুখ ভেঙালো। বেচারার একটাই দুঃখ, এই বাবা নামক মানুষটার কাছ থেকে জীবনেও 2 পয়সার পাত্তা পেল না সে। সব আদর ভালোবাসা যেন তার বউ একাই নিয়ে নিল। অথচ শারীন ওনার নিজের রক্তের সন্তান, নিজের ডিএনএ, তারপরও তাকে এত অবহেলা। ব্যাপারটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। আইশান মৃধা দূর থেকে ছেলের এই মুখভঙ্গি ঠিকই লক্ষ্য করলেন। সামান্য খোঁচা মেরে তিনি বলে উঠলেন, কিছু একটা পোড়া গন্ধ পাচ্ছি বলে মনে হয়। উপস্থিত সবাই অবাক চোখে ওনার দিকে তাকালেন। একমাত্র শারীন ছাড়া সে ভালোভাবেই বুঝতে পারছে যে তার বাবা তাকে খোঁচাটা মেরেছে। রুবাব মৃধা কৌতূহল প্রকাশ করে জিজ্ঞাসা করলেন, কিসের গন্ধ ভাই? আমরা পাচ্ছি না কেন? শারীন বাঁকা হেসে বলে উঠল, ওই সব প্যাপারিকার গন্ধ তোমার নাকে আসবে না ফুপু। তোমার ভাই তো আবার বড় ডিজিটাল নাক নিয়ে জন্মেছে, তাই শুধু উনিই পাচ্ছেন। আয়শার মৃধা ছেলের কথায় চুপ মেরে গেলেন। এই জাউরা ছেলেকে একটা কথা বলতে গেলে সে 10টায় ভরিয়ে দেয়। নিজের মান সম্মান বাঁচাতে এই মুহূর্তে আর কোনো কথা বাড়ানো বুদ্ধিমানের কাজ বলে মনে করলেন না তিনি। চুপ রইলেন। অরি মৃদু হেসে আদরে ওনার চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। আয়শান মৃধা মেয়ের এই স্নেহে মুচকি হাসলেন। এসব দৃশ্য দেখে আন্ত্রা মৃধা আর রুবাব মৃধা ভেতরে ভেতরে জ্বলে পুড়ে ছাই হচ্ছিলেন। ওনাদের কাছে এসব আদিক্ষেতা মনে হচ্ছে। এমন সময় সেখানে উপস্থিত আঞ্জুমান বেগম এগিয়ে এসে বললেন, আমি তাহলে এখন আসি, আগামীকাল আবার সাদমানের বাবাকে নিয়ে আসব। আন্তরা মৃধা হালকা হেসে ওনার সঙ্গে হাত মিলিয়ে বিদায় জানাতে প্রস্তুতি নিলেন। আসুন আমি আপনাকে বাহির পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। শারীন মাঝখান থেকে ফোড়ন কেটে বলে উঠল, আমি আন্টিকে এগিয়ে দিয়ে আসি, বাহিরে আমার কিছু কাজও আছে। আন্তরা মৃধা থেমে গেলেন। আঞ্জুমান শেখ শারীনের সঙ্গে কেবিন থেকে বেরিয়ে এলো। বাহিরে জেবা দাঁড়িয়ে ছিল। ফুপুকে বের হতে দেখে মেয়েটি সেদিকে তাকালো। আঞ্জুমান বেগম ওকে সঙ্গে নিয়ে যেতে উদ্যত হতেই শারীন বলে উঠল, জেবা থাকুক, আমি ওকে কাল সকালে বাড়ি পৌঁছে দেব। আঞ্জুমান শেখ এতে রাজি হলেন না। তিনি গম্ভীর গলায় বললেন, ওর এখন এখানে থাকার কোনো দরকার আছে বলে তো মনে হয় না। তাছাড়া কিছুদিন পর তো তোমার বাবার সাথে ওর সম্পর্কের যা কিছু অবশিষ্ট আছে তাও শেষ হয়ে যাবে। শারীন বিনয়ের সাথে বুঝিয়ে বলল, আমি তো ওকে হসপিটালে থাকতে বলছি না আন্টি, জেবাকে অরির সাথে বাড়ি পাঠাবো। রাতে অরি বাড়িতে একা থাকবে, তাই জেবাকে আজ রাতে অরির সাথে থাকতে বলছিলাম আর কি। আমার কাজ সেরে ফিরতে যদি বেশি দেরি না হয় তবে রাতেই জেবাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আঞ্জুমান বেগম প্রথমে কিছুটা দ্বিমত পোষণ করলেও অরি একা থাকার বিষয়টা ভেবে শেষ পর্যন্ত রাজি হলেন। জেবাকে থাকার অনুমতি দিয়ে বললেন, ঠিক আছে, তবে সকালেই ওকে পৌঁছে দিয়ে আসবে কিন্তু। শারীন মাথা নাড়ল। এরপর আঞ্জুমান বেগমকে বিদায় জানিয়ে জেবাকে রেখে সেখান থেকে নিজের কাজে গেল। জেবা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর শারীন ফিরে এসে জেবার অস্বস্তি বুঝতে পেরে ওকে সাথে আসতে বলল। সে জেবাকে একটা ওয়েটিং রুমের সামনে নিয়ে গিয়ে সেখানে কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে বলল। মেয়েটা বেশ ঘেমে উঠেছে দেখে একজন ওয়ার্ড বয়কে ডেকে ঠান্ডা কিছু নিয়ে আসতে বলল। ওয়ার্ড বয় দ্রুত এসে জেবাকে 1 গ্লাস ঠান্ডা শরবত দিয়ে গেল। শারীন গ্লাসটা জেবার হাতে দিলে জেবার গলা শুকিয়ে কাঠ হয়ে থাকায় সে দেরি না করে এক ঢোকেই পুরোটা গিলে নিল। শারীন এসে জেবার সামনের সিটে মুখোমুখি বসলো। জেবার কেন জানি আজ ভীষণ অস্বস্তি লাগছে। শারীন ওর দিকে তাকিয়ে মৃদু গলায় প্রশ্ন করল, ঠিক আছো? জেবা নিচু স্বরে ছোট্ট করে বলল, শারীন এবার আসল প্রশ্নটা করল, বাবার সাথে দেখা করতে ভেতরে গেলে না কেন? উনি তোমার অপেক্ষায় ছিলেন। আয়শান মৃধা তার অপেক্ষায় ছিলেন শুনে জেবার মনটা ভেতরে ভেতরে কেন জানি ব্যাকুল হয়ে উঠল, কিন্তু মুখে কি বলবে ভেবে পেল না। সে তো লোকটার থেকে নিজেকে দূরে রাখতেই এমনটা করেছে। তার উপর রুবাব মৃধাকে দেখে জেবার অস্বস্তি আরো বেড়ে গিয়েছিল। ভদ্রমহিলা এমনিতেই তাকে দেখতে পারে না,
তার ওপর আজ কেমন এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিলেন। সেজন্যই সে আর ভেতরে যায়নি। তবে শারীমের সামনে নিজের এই দুর্বলতাটুকু প্রকাশ না করে গম্ভীর গলায় বলল, ওনার মুখ দেখার আমার কোনো ইচ্ছে ছিল না, তাই যাইনি। আমার যত দ্রুত সম্ভব ডিভোর্স চাই। শারীম শান্ত গলায় আবার শোধালো, তাহলে ওনার অসুস্থতার খবর শুনে ছুটে এসেছিলে কেন? যেবার সোজাসাপটা উত্তর, বেঁচে আছে না মরে গেছে তা জানতে। সাধারণ একজন মানুষ হিসাবে এটুকু কেবল দায়িত্ববোধের জায়গা থেকে আসা। শারীম এবার একদম নিশ্চুপ হয়ে রইল। মেয়েটার যে সহসা নিজের মনের অনুভূতি স্বীকার করবে না তা সে ভালো করেই বুঝল। এদের মধ্যকার এই শক্ত মান অভিমানের দেয়াল ভাঙতে শারীমকেই এখন মাঝখানে কিছু একটা করতে হবে। বেচারা কি এক কপাল! যে বয়সে নিজের প্রেম সামলানোর কথা সেই বয়সে এসে তাকে সামলাতে হচ্ছে বাপের প্রেম। একেই বোধহয় বলে ভাগ্যের নির্মম পরিহাস। ভালো ছেলে হয়ে জন্মালো বলে সব ঝাক্কি ঝামেলা যেন শেষমেশ তার ঘাড়েই এসে পড়ল। আন্তরা মৃধা আরিশান মৃধার বিছানার পাশে একটা টুলে বসে আছে। ওনার থেকে কিছুটা দূরে বসে আছে রুবাব মৃধা। এদিকে অরি চুপচাপ বিছানার বাবার পাশে বসে আছে। এমন সময় রুমে একজন নার্স প্রবেশ করলো। রাত প্রায় 8:30 বাজে। আরিশান মৃধাকে এখন রাতের ঔষধ দেওয়ার সময় হয়েছে। নার্সকে আসতে দেখে অরি উঠে দাঁড়ালো। আগে স্যালাইনটা শেষ হয়ে যাওয়ায় নার্স স্ট্যান্ড থেকে পুরনো স্যালাইনের বোতল খুলে নতুন একটা স্যালাইন ঝুলিয়ে দিলেন। এরপর তিনি আন্তরা মৃধাকে রাতের ঔষধগুলো বুঝিয়ে দিলেন। আন্তরা মৃধা নিজে ডক্টর হওয়ায় তা বুঝতে তার কোনো অসুবিধা হলো না। কাজ শেষে নার্স আরিশান মৃধার শরীরে একটি ইঞ্জেকশন দিলেন। তা দেখে আন্তরা মৃধা নার্সকে জিজ্ঞেস করলেন, এটা কিসের ইঞ্জেকশন? নার্স খালি ইঞ্জেকশনের সিরিঞ্জটা পাশের বাটিতে রাখতে রাখতে বললেন, ঘুমের ইঞ্জেকশন। উনি ভীষণ দুর্বল, এখন ওনার প্রচুর ঘুমের প্রয়োজন। ঠিক তখনই রুমে প্রবেশ করলো শারীম। নার্স তার কাজ শেষ করে রুম থেকে বেরিয়ে গেল। শারীম অরির দিকে তাকিয়ে মায়ের উদ্দেশ্যে বলল, তুমি আর ফুপু এখন বাড়ি চলে যাও, বাবার সাথে আমি আর অরি থাকছি। রুবাব মৃধা বাধা দিয়ে বললেন, তুই তোর বউকে নিয়ে বাড়ি যা, আমি আর তোর মা থাকি। তোরা তো সারাদিনই ছিলি। শারীম না মেনে বলল, কোনো সমস্যা নেই, তোমরা যাও। নিচে ড্রাইভার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এবার আন্তরা মৃধাও মানা করতে চাইলেন ছেলেকে, কিন্তু কিছু বলার আগেই আরিশান মৃধা গম্ভীর গলায় বলে উঠলেন, আমাকে প্লিজ একটু একা থাকতে দাও সবাই। তোমরা সকলে বাড়ি ফিরে যাও, আমার খুব ঘুম পাচ্ছে। যাওয়ার সময় রুমের লাইটটা অফ করে দিয়ে যেও। আরিশান মৃধার কথা শুনে কেউ আর থাকার জন্য জোরাজুরি করল না। আন্তরা মৃধা ও রুবাব মৃধা আর বাধা না দিয়ে একসঙ্গে রুম থেকে বেরিয়ে গেলেন। তারা চলে যেতেই আরিশান মৃধা অরিকে ডেকে বললেন, অদ্রিজা, তুমি শারীমের সাথে বাড়ি ফিরে যাও। অরি একটু চিন্তিত হয়ে বলল, তোমার কোনো সমস্যা হলে কি হবে? আমি থাকি না হয়। আরিশান মৃধা বারণ করে বললেন, না না, দরকার নেই, আমার কোনো সমস্যা হবে না। তাছাড়া নার্স তো আছেই দেখভাল করার জন্য, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। কথাটা শুনে অরির ও রাজি হয়ে গেল। সে দরজার দিকে এগিয়ে গিয়ে রুম থেকে বের হলো। শারীম বের হওয়ার উপক্রম করছিল। এমন সময় আরিশান মৃধা ডেকে বললেন, শারীম, লাইটটা বন্ধ করে দিয়ে যাও। শারীম বাবার কথা শুনে লাইট বন্ধ করলো না, উল্টে বাবার দিকে তাকিয়ে বাঁকা হেসে গেয়ে উঠল, তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি অন্ধকারে একলা ঘরে যাব মরিয়া। গানটি গেয়েই শারীম লাইট না নিভিয়ে রুম থেকে চলে গেল। আরিশান মৃধা ছেলের এমন জাউরামি দেখে অবাক হয়ে তাকিয়ে রইলেন। কতটা বিয়াদব হলে বাবার সাথে এমন রসিকতা করে চলে যায়। ছেলের ওপর ওনার বেশ রাগই হচ্ছিল। এই ছেলেকে ঠিক করতে না পারার আফসোস ওনার কোনো দিন যাবে বলে মনে হয় না। ঠিক তখনই রুমের দরজা খোলার শব্দ হলো। আরিশান মৃধা ভাবলেন ছেলেটা হয়তো আবারও ওনাকে জ্বালাতে এসেছে, তাই না তাকিয়ে বিরক্ত গলায় নিয়ে ছেলেকে বলে উঠলেন, বেয়াদব ছেলে, আবার কেন এসেছো? কথাটা বলে ঘুরে তাকাতেই ওনার চোখ দুটো আটকে গেল। সামনে দাঁড়িয়ে আছে জেবা। মেয়েটা ওনাকে দেখে বেশ অস্বস্তিতে পড়ে গেল মনে হচ্ছে। এই অসময়ে জেবাকে এখানে দেখে আরিশান মৃধা যেন অবাক হলেন, তেমনি মনে মনে বেশ প্রশান্তি অনুভব করলো।
যেন সকল অসুস্থতা ও ক্লান্তি এই মেয়েটার সামান্য উপস্থিতিতে নিরাময় হয়ে গেছে। জেবা রুমের এদিক সেদিক তাকাচ্ছে দেখে তিনি জিজ্ঞেস করলেন, কোনো সমস্যা? জেবা খুব কষ্টে ওনার দিকে তাকালো, কিন্তু পরক্ষণেই চোখ নামিয়ে ফেলল। একটু ইতস্তত করে মিনমিনিয়ে বলল, আমি অরিকে খুঁজতে এসেছিলাম। শারীন ভাই বলল অরি নাকি এখানে আমার জন্য অপেক্ষা করছে। কথাটা শুনে আয়েশার মৃধা এবার ছেলের চক্রান্ত বুঝতে পারলেন। মনে মনে প্রথমবারের মতো ছেলের এই জাউরামির জন্য কৃতজ্ঞতা বোধ করলেন। যেবার ওনাকে চুপ থাকতে দেখে আবার জিজ্ঞেস করলো, অরি কোথায়? আয়েশার মৃধা সংক্ষেপে উত্তর দিল, অদ্রিজা চলে গেছে। অরি চলে গেছে শুনে জেবা যেন আকাশ থেকে পড়ল। তাহলে কি শারীন ভাই মিথ্যে বলল ওকে? এর আগেও শারীন ওকে মিথ্যে বলে আয়েশার মৃধার রুমে পাঠিয়েছিল। এবারও নিশ্চয়ই একই কাজ করেছে। জেবা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু দরজার লক ধরে টান দিতেই দেখলো বাহির থেকে দরজা বন্ধ। জেবা বিশাল বড় ধাক্কা খেলো যেন। লোকটা এত বড় বজ্জাত, আর সে বারবার ওনার ফাঁদেই পরে, বিপদে পড়ে। এদিকে জেবাকে চলে যেতে দেখে আয়েশার মৃধার মন খারাপ হয়ে গেল। তিনি হাতের ক্যানোলা থেকে স্যালাইনের নলটা এক টানে ছিঁড়ে ফেললেন। আজ জেবার সাথে ওনার খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। এভাবে মেয়েটিকে যেতে দেয়া হবে না। এই কথা ভেবেই তিনি বিছানা ছেড়ে দাঁড়াতে গেলেন, কিন্তু দাঁড়াতেই ওনার মাথাটা কেমন চক্কর কেটে ঘুরে উঠল। চোখগুলো দিয়ে ঝাপসা দেখতে লাগলো। ওদিকে জেবা অনেক চেষ্টা করেও দরজা খুলতে না পেরে চরম বিরক্তি নিয়ে রুমের মাঝখানে ফিরে এলো, আর ফিরতেই দেখলো আয়েশার মৃধা ঢলে পড়ে যাচ্ছেন। জেবা দ্রুত এগিয়ে গিয়ে ওনাকে দুহাতে ধরে ফেললো। আয়েশার মৃধাও সামাল দিতে না পেরে জেবাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। কেমন এক অদ্ভুত অনুভূতির টান। আয়েশার মৃধা জেবার আরও কাছ ঘেঁষে এলেন। জেবা হঠাৎ এই পরিস্থিতিতে ভীষণ বিব্রত হয়ে পড়ল। সে কোনো মতে ওনাকে বিছানায় বসিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু নিজের ভারসাম্য নিজেই হারিয়ে আয়েশার মৃধার উপর পড়ে গেল। আয়েশার মৃধা সেই অবস্থাতেই জেবাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলেন। জেবা শত চেষ্টা করেও ওনার আঁকড়ে ধরা হাত থেকে নিজেকে ছাড়াতে পারল না। পরদিন ভোরের আলো ফুটতেই অরি চোখ মেলল, দেখল শারীন তাকে খুব শক্ত করে বুকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। অরি সেদিকে তাকিয়ে মনে মনে কিছু সুন্দর অনুভূতি অনুভব করল। শারীনের করা শক্ত বাঁধনের কারণে অরি একটু নড়াচড়া করতে অসুবিধা হচ্ছিল। সে খুব কাছ থেকে স্বামীর ঘুমন্ত মুখটা লক্ষ্য করল। এরপর হাত বাড়িয়ে আলতো করে ছুঁয়ে দিল শারীনের চোখের পাতা। তারপর ধীরে ধীরে হাতটা নামিয়ে আনলো শারীনের ঠোঁটে। লজ্জা ভুলে গিয়ে অরি সামান্য মাথা উঁচিয়ে শারীনের ঠোঁটে একটা চুমু দিল, আর অমনি শারীন সাথে সাথে অরির ঠোঁটে একটা কামড় বসিয়ে দিল। ব্যথায় অরি আক্ষেপের সাথে আহ করে শব্দ করে উঠল।